বন্দুক তৈরি করবে মুসলমান, গুলি মারবে মুসলমান, সেই গুলি খাবেও মুসলমান। যে একটা হিন্দু ভোটারের যদি নাম বাদ যায় আপনাদেরকে আমরা ঘেরাও করি। কোনো অনুপ্রবেশকারী মৃত ভোটার তারা যেন ভোটার লিস্টে না থাকে। মুসলমানরা যেন এটা না ভাবে যে তারা অ্যাবসলিউট, তারা সুপ্রিম। আমরা বলছি আপনারা ভোট না দিলেও আমরা চিনি যে তামান্নার মা প্রার্থী হতে পারে, কিন্তু অভয়ের মা প্রার্থী হলে সেটা অপরাধ। সিপিএম এর বিচারিতা এইভাবে বলবো না, কলতান ওখানে ছিল না। সিপিএম এর এই নোংরামো করার কারণে কাকু কাকিমা বাধ্য হয়েছে এই সিদ্ধান্ত নিতে। ব্যারাকপুর, যেটাকে বলা যায় একটা মিনি ভারতবর্ষ, 50,000 ভোটে জিতবো। কারণ আমি তো গরু চুরি, কয়লা চুরি, বালি চুরি কোনো কিছুর সাথে যুক্ত নয়। রাজ চক্রবর্তীকে ব্যারাকপুরের 50% ওপরের মানুষ জানেই না কেমন দেখতে। মানে ইস্যুগুলো কি কি, মানুষ কি বলছে? ব্যারাকপুরের মানুষের ঘুম ভাঙবে ওই মিল কলকারখানার হুটারে। আমি কথা দিচ্ছি, ব্যারাকপুরে একটা সুপার স্পেশালিটি হসপিটাল করব, কোচিং সেন্টার নিখরচায়, একদম নিঃশুল্ক করা, যাতে 5 পয়সা তাদের লাগবে না। চৌঠা মেয়ের পর পাগড়িটা কি খুলবে এবার? পাগড়িতে এমনি মাঝে সাঝে খুলছি। চৌঠা মেয়ের পর থেকে আপনি 1 মাস বাদে আসবেন, দেখবেন আপনি আমার ইন্টারভিউ নেবেন, মাথা ভর্তি চুল নিয়ে। 26-এর বিধানসভা নির্বাচনে ঢাকে কাঠি পড়ে গিয়েছে। সব দলই কিন্তু জোর কদমে প্রচারে নেমে পড়েছে এবং এই 26-এর বিধানসভা নির্বাচনে অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হচ্ছে ব্যারাকপুর, যেটাকে বলা যায় একটা মিনি ভারতবর্ষ। মিশ্র ভাষাভাষীর মানুষ, শিল্প তালুক। কিন্তু সেই ব্যারাকপুর কেন্দ্রে এবারে যিনি বিজেপির প্রার্থী, একদম কোর্ট রুম থেকে রাজনীতির ময়দানে, যদিও তিনি রাজনীতিতে পরিচিত মুখ, সে কৌস্তব বাগচি। কৌস্তব দা, কেটিভি বাংলায় আপনাকে স্বাগত। প্রথমেই কৌস্তব দা, কোর্ট রুম থেকে রাজনীতির ময়দানে, যদিও রাজনীতিতে আপনি পরিচিত মুখ দীর্ঘদিন ধরে, কত বড় চ্যালেঞ্জ এটা আপনার রাজনৈতিক কেরিয়ার? আমি আপনাকে উল্টোটা বলতে পারি, আমার ছোটবেলা থেকে রাজনীতিটা আগে, তারপরে তো প্রফেশনালি আমি উকিল হয়েছি, তারপরে কোর্টরুমে আমার প্রবেশ। প্রফেশনটা সম্পূর্ণ আলাদা জায়গায় আর রাজনীতিটা সম্পূর্ণ আলাদা জায়গায়। প্রফেশনটা আমার নিজের রুটি রুজির ব্যাপার। আমি তো গরু চুরি, কয়লা চুরি, বালি চুরি কোনো কিছুর সাথে যুক্ত নয়। পেটটা তো চালাতে হবে, তো সেটার জন্য প্রফেশনটা মানুষেরও একটা বড় অংশের মানুষের উপকারেও লাগি সেই ক্ষেত্রে, তো সেটা প্রফেশনাল ব্যাপার। আর যেটা বলছেন রাজনীতির ব্যাপার, দীর্ঘদিন ধরে রাজনীতি করেছি আমি। যে দলটা জীবনের 20টা বছর করেছি, প্রায় সেই দলই আমার যেই স্বীকৃতি আমাকে দেয়নি, সেটা ভারতীয় জনতা পার্টি। আমি 2 বছর আসার 2024 সালের 29 ফেব্রুয়ারি জয়েন করার পরে পার্টি আমাকে বিভিন্ন দায়িত্ব দিয়েছে, তারপরে পার্টি আমাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বলেছে। তা আমি এই পরিবারের কাছে কৃতজ্ঞ, এবং যেভাবে বিশেষ করে বিজেপির কার্যকর্তারা, নিচুতলার কর্মী সমর্থকরা আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়ে আপন করে নিয়েছে, এটা অভূতপূর্ব। কৌস্তব দা, যদি 21-এর বিধানসভা নির্বাচন দেখি, ব্যারাকপুর কেন্দ্রে খুব মার্জিনাল ব্যবধানে তৃণমূল জয়ী হয়েছিল, প্রায় 9,000-এর মতো ভোটে। এবারে আপনি প্রার্থী, ব্যারাকপুরের ঘরের ছেলে। রাজনীতি বা রাজার শাসন, রাজ শাসন ভাঙার ব্যাপারে আপনি কতটা আত্মবিশ্বাসী? 50,000 ভোটে জিতব, 50,000 ভোটে জিতব। তৃণমূলের যারা লোক, তারাও স্পষ্টত বলছে যে ব্যারাকপুরের ভূমিপুত্রকেই চাই। রাজ চক্রবর্তীকে তো হাতের কাছে চাইলে পাবে না। রাজ চক্রবর্তীকে ব্যারাকপুরের 50% ওপরের মানুষ জানেই না কেমন দেখতে। কি বলছেন? একজন তো অত্যন্ত পরিচিত বিখ্যাত ডিরেক্টর হলেই যে মানুষ তো সিনেমায় সবসময় দেখে না, সিনেমাতে তো অনস্ক্রিন বেশি দেখে না। বিধায়ক হিসাবে লড়েছেন, এরা তো অফ ক্যামেরা কাজ করা লোক। ডিরেক্টর হিসেবে ধরুন বিভিন্ন অ্যাওয়ার্ড ফাংশন বা এই জায়গাগুলোতে এলিট জায়গায় যাওয়া লোক। তো আমি তার উচ্চতাকে কোনোভাবে খাটো করছি না, তিনি যথেষ্ট বড় মাপের একজন ডিরেক্টর। তিনি খুব সুন্দরভাবে দক্ষিণের সিনেমাগুলোকে কপি করে বাংলায় বানান, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু যেটা বিষয়, সেটা হচ্ছে রাজ চক্রবর্তীকে এখানকার মানুষ দেখতে পায় না। এই যে বিধায়ক নির্বাচিত করেছে, নির্বাচিত করার পর মানুষ রাজ চক্রবর্তীকে খুঁজেই পায় না। ব্যারাকপুর কেন্দ্রে আমরা দেখেছি এসআইআরের একটা প্রভাব তো পড়বে। ব্যারাকপুর শিল্পাঞ্চলের দিকে যদি তাকাই, প্রায় 50,000-এর কাছাকাছি নাম এসআইআরে বাদ পড়ে গিয়েছে। এটা এবারের নির্বাচনে আপনার কাছে কতটা অ্যাডভান্টেজ হবে? কারণ মার্জিনাল ব্যবধান। এসআইআরের নাম বাদ যাওয়াটা আমরা ওই নিয়ে চিন্তা করছি না, এটা তো প্রশাসনিক পদক্ষেপ যা করবে, ইলেকশন কমিশন যা করবে। আমরা যেটা নিয়ে চিন্তিত সেটা হচ্ছে যাতে কোনো বৈধ ভোটার বাদ না যায়, আর যেন কোনো রকম কোনো অনুপ্রবেশকারী মৃত ভোটার তারা যেন ভোটার লিস্টে না থাকে।
না, যেটা বলছি যে এসআইআর হওয়াতে যেহেতু আপনাকে- মার্জিনাল আমি সিট, আপনাকে আবারও বলছি, এসআইআর এ কি বাদ গেল না বাদ গেল, কি মার্জিনাল কি, ওইসব নিয়ে আমাদের চিন্তা ভাবনাই নেই। ওটা ইলেকশন কমিশনের কাজ, ওটা ইলেকশন কমিশনকে করতে দিন, ওটা আমাদের মাথা ব্যথা নেই। ব্যারাকপুর শিল্প তালুক বলে পরিচিত, এখানে প্রচুর জুট মিল রয়েছে, ছিল কলকারখানা, সেগুলো তো আমরা দেখেছি বারবার খবরে এসেছে, সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আমি আমি বলেছি আমাদের সরকার প্রতিষ্ঠা হলে, আমি এখান থেকে বিধায়ক নির্বাচিত হলে ব্যারাকপুরের মানুষের ঘুম ভাঙবে ওই মিল কলকারখানার হুটারে, আমি কথা দিচ্ছি। এবং এই শ্রমিকরা যা কষ্টের মধ্যে আছে, আমি কদিন আগে লুমটেক্স মিল নিয়ে একটা আন্দোলন করেছিলাম, তারপরেই কর্তৃপক্ষ বাধ্য হয়ে প্রত্যেক শ্রমিককে অন্তর্বর্তীকালীন 5,000 টাকা করে দিতে বাধ্য হয়েছে। আমি বলছি কোনো অস্থায়ী সমাধান নয়, স্থায়ী সমাধান চাই। আপনি বলতে পারবেন টিটাগড়ের লুমটেক্সের জুট মিলের মাঠে, সেখানে শিল্প কলকারখানাকে ধ্বংসস্তূপে পরিণত করে দিয়ে ওই মাঠে টিটাগড় উৎসব হচ্ছে, সেখানে নাচ গান হচ্ছে, মিল মজদুরদের চোখের জলের উপরে দাঁড়িয়ে উৎসব হচ্ছে। আমরা এই জিনিস চাই না। আমরা চাই মানুষের রোজগার, আমরা চাই নিরন্ন মানুষের পেটে ভাত, বেকারদের হাতে কাজ, গরিব মানুষের মাথার উপরে ছাদ। এই বেসিক ইস্যুগুলো আমাদের কাছে প্রাধান্য পাবে। একটা নবীন কেন্দ্র এটা ব্যারাকপুর, অনেক পরেই কেন্দ্র তৈরি হয়েছে। আপনি তো ঘুরছেন, আপনি এখানকার ভূমিপুত্র, আপনি এখানকার জন্মেছেন, এখানকার মাটির সঙ্গে আপনার যোগ রয়েছে প্রতিদিন প্রতিনিয়ত। এই তৃণমূলের দীর্ঘদিন ধরে এখানে বিধায়করা ছিলেন, কোনো উন্নয়ন কি হয়নি ব্যারাকপুরে? ব্যারাকপুরের সমস্যাগুলো কী কী, মানে ইস্যুগুলো কী কী, মানুষ কি বলছে? আপনি তো যাচ্ছেন মানুষের কাছে। ব্যারাকপুরের বেশ কিছু রাস্তা আছে, যেমন কদিন আগে ওল্ড ক্যালকাটা রোডটাকে লোকজন মজা করে বলতো মাইকেল জ্যাকসন রোড হয়ে গেছে। মানে লোকজন যেতে যেতেই এত নড়ছে বডি, মানে লোকে ভাববে নাচ করছে। বয়স্ক লোকেরা টোটো অটোতে করে যেতে পারতো না। আমরা আন্দোলন করার ফলে এবং সেখানে আমাকে পুলিশি হুজ্জুতির ফলে আমাকে হসপিটালে ভর্তি হতে হয়েছিল, আমাদের বেশ কিছু কার্যকর্তা তাদের জেল যেতে হয়েছে, পুলিশি হেনস্থার সম্মুখীন হতে হয়েছে। কিন্তু আমাদের এই আন্দোলনটা করার ফলে ওল্ড ক্যালকাটা রোডে কিছুটা হলেও কাজ হয়েছে। যদিও খরচা হয়েছে, কথার কথা বলছি, ধরুন 5,000, কিন্তু খরচ দেখিয়েছে 50 লাখ। পয়সা তো চুরি করেছে, কিন্তু আলটিমেটলি তাও রাস্তাটার কিছুটা, যদিও দু মাস পরেই রাস্তাটা আবার যে দাঁত, মানে একদম পুরো দাঁত কবাটি বেরিয়ে যাবে রাস্তায়। তো আমরা বলছি স্থায়ীভাবে এই যেভাবে ওরা কাজ হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারালি, এরা ভাবে কি যতবার সরকারি কাজ করব ততবার তো আমাদের পকেট ভরবে। এই মানসিকতাটার পরিবর্তন করতে হবে। সাথে সাথে আমি আপনাকে বলছি, গোটা ব্যারাকপুরের এই মুহূর্তে বিশেষ করে রাস্তাঘাটটা একটা খুব জ্বলন্ত সমস্যা। ব্যারাকপুর সাব ডিভিশনাল হসপিটাল, যেটা বিএন বোস হসপিটাল, সেটা একটা খুব বাজে অবস্থায় আছে। আমরা ব্যারাকপুরে বেশ কিছু জায়গাতে সুপার স্পেশালিটি হসপিটালের জন্য আমরা কিছু জায়গা, আমি অন্তত কিছু চিহ্নিত করে রেখেছি। এবং আমি যদি ব্যারাকপুর থেকে বিধায়ক নির্বাচিত হই, আমাদের সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা হওয়ার পরে ব্যারাকপুরে একটা সুপার স্পেশালিটি হসপিটাল করব। এটা ব্যারাকপুরের বাসীদের কাছে আমার একদম প্রতিজ্ঞাবদ্ধ হয়ে থাকলাম আমি। ব্যারাকপুরে একটা আন্তর্জাতিক মানের বইমেলা, কারণ এখানে বহু কালচারাল মানুষজন থাকে, তাদের বসবাস। তারপরে হচ্ছে অনেক মানে অভাবী ছেলেমেয়েরা, তারা হায়ার স্টাডিজের জন্য ইউপিএসসি, এসএসসি, এই সমস্ত প্রিপারেশনের জন্য তাদের আর্থিক সামর্থ্য না থাকার জন্য তারা পড়াশোনা করতে পারে না। এগুলো বিভিন্ন কোচিং সেন্টার নিখরচায়, মানে একদম নিঃশুল্ক করা, যাতে 5 পয়সা তাদের লাগবে না, এবং তাদেরকে যাতে এটা তো আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমাদের তো কিছু করতে হবে। পরবর্তী প্রজন্ম যদি তারা না উঠে আসে, পরবর্তীকালে আমাদের ভবিষ্যৎ কি, আমরা কোথায় যাব? তো এই কিছু বিষয় আছে। এছাড়াও আমার অন্যান্য কিছু প্রকল্প আছে, সেগুলো তো সময় আমি বলবো নিশ্চয়ই। ব্যারাকপুরকে আমরা মিশ্র মিনি ভারতবর্ষ বলি। বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, বিভিন্ন জাতের মানুষ রয়েছেন এবং বিভিন্ন সংস্কৃতির মানুষ রয়েছে। এখানে যেমন মতুয়াদের একটা ভোট ব্যাংক রয়েছে, সব পাবে। সংখ্যালঘু ভোট রয়েছে। সব পাবে। মতুয়া ভোট, এখানে এসআইআর দিয়ে শাসক দল যেভাবে একটা প্রচার চালিয়েছে মতুয়াদের কিচ্ছু না। এবং দেখুন, সংখ্যালঘু ভোটটা আপনাদের দিকে থাকবে। আপনি বাংলা একটা কথা জানেন, সাপ হয়ে কামড়ে ওঝা হয়ে সারানো। তৃণমূল কংগ্রেস নিজেদের লোকজনদেরকে ব্যবহার করে হিন্দু ভোটারদের নাম বেশি করে কেটেছে। মুসলমান ভোটার যারা আছে, যেগুলো অনুপ্রবেশকারী, যেগুলো চিহ্নিত, তার নাম বাদ গেছে, ঠিক আছে, কিন্তু হিন্দু ভোটারদের নামটা তারা কেটেছে। এটা কিন্তু কোনোভাবে মানা যায়। আমরা ইলেকশন কমিশনকে বলেছি, একটা হিন্দু ভোটারের যদি নাম বাদ যায়, আপনাদেরকে আমরা ঘেরাও করব। আমাদের কার্যকর্তারা ইতিমধ্যেই সবার সাথে পাবলিকের কাছে যাচ্ছেন, যাদের যাদের নাম বাদ গেছে আমরা বলেছি ফর্ম ফিল আপ করুন, ফর্ম 6 ফিল আপ করে জমা দিন, এবং আমরা ইলেকশন কমিশনকে বলবো যে এদের নাম না উঠলে কিন্তু আমরা আপনাদের ঘেরাও করব। শাসক দল তো বলছে আপনারা বাদ দিচ্ছেন, নির্বাচন কমিশন আপনাদের হয়ে কাজ করছে, খোদ মুখ্যমন্ত্রী। ডিএম অফিস, এসপি অফিস, তারপরে এসডি অফিস, এখানে লোকগুলো যারা কাজ করে, এদের মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা ছাড়া এক ঢোক জল গেলার ক্ষমতা আছে? মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণা ছাড়া তৃণমূলের নেতারা, বড় বড় আমলারা
বাথরুমে যেতে সাহস পায় না। তো তারা কোনো কাজ করবে সেখানে বিজেপির অঙ্গুলি হেলনে, পাগলে শুনলেও হাসবে, ময়দানে দাঁড়িয়ে থাকা ঘোড়ারাও খিলখিল করে হাসবে। আর আপনি আর একটা কথা বলছিলেন যেটা আমার উত্তর দেওয়া হলো না, সংখ্যালঘু ভোটের ব্যাপারটা। দেখুন, আমাদের কারুর প্রতি আমাদের মনে দেশ নেই, আমাদের ক্ষোভ নেই, বিক্ষোভ নেই, কিছুই নেই। আমরা মুসলমানদের বারংবার করে বলি যে আমাদের ভোট দিন, কিন্তু ওরা দেয় না। আমরা বারংবার করে বলি যে দেখুন, গুজরাটের মুসলমানদের তাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং দেখুন, আর পার্ক সার্কাসের বস্তির মধ্যে থাকা একটা মুসলমানের স্ট্যান্ডার্ড অফ লিভিং দেখুন। একটা 10x10 ঘরে 20 জন থাকছে, কেউ খাটের তলায়, কেউ খাটের ওপরে, কেউ বাথরুমের মধ্যে অবধি ঘুমাচ্ছে। এটা কি একটা মানুষের বেঁচে থাকার এটা একটা স্ট্যান্ডার্ড অফ লিভিং? আপনি টিটাগড়ের বেশ কিছু বস্তি আছে, গিয়ে দেখুন মানুষ কি অস্বাস্থ্যকর পরিবেশে থাকছে। তো মমতা বন্দ্যোপাধ্যায় তো ওদের মাসিয়া, তো ওদের বাসস্থান, রোজগার, এগুলোর দিকে কেন দেখছেন না? আপনি দেখবেন এই ব্যারাকপুর কোর্টে যত ক্রিমিনাল কেস, বিশেষ করে টিটাগড় থানার এই বিষয়গুলো যত আছে, তার 70% আপনি দেখবেন নামের আগে মোহাম্মদ, নামের পরে খান, হুসেন, এগুলোই আপনি পাবেন। তাহলে মুসলমানরা কি শুধু এগুলো করতে আছে? দুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন 5 মিনিটে সব খেপে যাবে না, তখন সামলাতে পারবেন না। মুসলমানরা কি শুধু বোম মারতে আর গুলি মারতে আছে? গুলি মারবে, বন্দুক তৈরি করবে মুসলমান, গুলি মারবে মুসলমান, সেই গুলি খাবেও মুসলমান, বোম বাঁধবে মুসলমান, বোম ছুড়বে মুসলমান, সেই বোমের বাড়ি খেয়ে মরবেও মুসলমান। তাহলে মুসলমানদের ঠিক করতে হবে তারা কোন রাস্তাটা চায়। আমরা মুসলমানদের এবারেও বলছি যে আমাদের ভোট দিন। আমরা কোনো মুসলমান হিন্দু দেখি না, আমরা মানুষ হিসাবে আপনাদের সাথে যেটা যেটা আপনাদের ন্যায্য প্রাপ্য আমরা দেব। তবে এটাও বলছি, মুসলমানরা যেন এটা না ভাবে যে তারা অ্যাবসলিউট, তারা সুপ্রিম, তাদের ভোট ছাড়া আমরা জিততে পারবো না। আমরা বলছি আপনারা ভোট না দিলেও আমরা জিতবো। কিন্তু এটা কিন্তু আমি বলছি, এটা কিন্তু কোনো অহংকারের কথা নয় বা ওদের প্রতি কোনো বিদ্বেষমূলক কথা নয়। ওরা দেয় না, ওরা আমাদের পছন্দ না। আমাকে যদি কারোর পছন্দ না হয়, যেমন ছোটোবেলা থেকে আমি কাজলকে খুব ভালো অ্যাক্ট্রেস হিসেবে জানতাম, ছোটোবেলায় ভাবতাম কাজলকে আমাকে বিয়ে করেছে। তো আমাকে কাউকে আমার ভালো লাগতে পারে, কিন্তু তার যে আমাকে ভালো লাগবে এর তো কোনো মানে নেই। খুব স্বাভাবিকভাবে মুসলমানরা যদি আমাদের ভালো না বাসে, আমাদের কাছে না টেনে নেয়, আমরা কী করব? একদম শেষ প্রশ্ন কৌস্তবদা, যদিও আপনার কেন্দ্রের নয় কিন্তু আপনার পাশের কেন্দ্রে আমরা যেটা জানতে পারছি বা যেটা খবরে উঠে আসছে যে অভয়ার মা আপনাদের দলের হয়ে পানিহাটিতে প্রার্থী হচ্ছে। যেদিনকে ঘটনা ঘটেছিল সেদিনকে মীনাক্ষী কলতানদের সঙ্গে আপনাকে এবং সজল ঘোষকেও দেখা গেছিল গাড়িটা আটকাতে। আপনারা এই ন্যারেটিভটা বন্ধ করুন। না, আমি প্রথম কথা, কলতান ওখানে ছিল না, এসব ফালতু কথা ওরা সিপিএম এর এই জিনিসগুলো করে যাচ্ছে। এটাই আমার প্রশ্ন। আমি আপনাকে বলে যাচ্ছি, শুনুন, মীনাক্ষীদির সাথে আমার ব্যক্তিগতভাবে কোনো শত্রুতা নেই। আমি মীনাক্ষীদিকে মানে এই বিষয়টা যেদিনকে এসছিল, আপনারা মনে করে দেখুন, সেদিনকে বুদ্ধবাবুর মৃতদেহ নিয়ে ওদের একটা মিছিল ছিল, করে দেহদানটা করার ব্যাপার ছিল। মীনাক্ষীদি সন্ধ্যে 6টার পরে এসছে এবং 15 থেকে 20 মিনিট ছিল, তার বেশি ছিলই না। সকাল থেকে আমরা সেখানে পড়েছিলাম, মানে আমরা জীবনের বাজি রেখে চেষ্টা করেছিলাম। আপনাকে এবং সজলদাকে আমরা দেখেছিলাম, আপনারা গিয়ে একদম গাড়ি আটকেছিলেন যে বডি আমাদের বাড়ির লোককে দিতে। একদম। এবং আমি এই জিনিসটাই বলছি, সিপিএম এটা নিয়ে রাজনীতি করছে, এবং কাকিমার কিন্তু কোথাও প্রার্থী হওয়ার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না। সিপিএমের এই নোংরামো করার কারণে কাকিমা মানে বাধ্য হয়েছে এই সিদ্ধান্ত নিতে। আমার সাথে যখন যোগাযোগ করে দুপুর 2টোর সময়, আমি দলীয় নেতৃত্বকে জানাই, তারা আগ্রহ প্রকাশ করেছে। বাদবাকিটা দলীয় নেতৃত্ব এখন প্রার্থী করবে কি না করবে সেটা দল বুঝবে। কি দ্বিচারিতা কৌশলতা থামাচ্ছে সিপিএম এর, যে তামান্নার মা প্রার্থী হতে পারে কিন্তু অভয়ের মা প্রার্থী হলে সেটা অপরাধ? সিপিএম এর দ্বিচারিতা এইভাবে বলবো না। দেখুন, সিপিএম এ বহু এরকম মানুষজন আছে যারা চান হচ্ছে, এবং সেটাই মেজরিটি, তারা চায় তৃণমূল যাক। কিন্তু সিপিএম এর উঁচুতলার কিছু নেতৃত্ব আছে যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সুযোগ করে দিতে চান, সুবিধা করে দিতে চান। সিপিএম এর নিচুতলার কর্মীরা, আমি আপনাদের বলছি, নিশ্চিত হয়ে থাকুন, তারা কিন্তু নো ভোট টু টিএমসি, নো ভোট টু মমতা এই স্লোগানের উপরে দাঁড়িয়ে ভোট দেবে। তাদের নেতৃত্ব যতই চাক যে ভোট কেটে মমতা বন্দ্যোপাধ্যায়কে সুযোগ করে দেওয়ার, পার্টির নিচুতলার কর্মীরা সেটা হতে দেবে না। ব্যারাকপুরে কি তাহলে বামেদের ভোটটা কি আপনারা যেটা আগেও পেয়েছেন, যেটা বামরাও স্বীকার করেছে যে বামেদের ভোট বেশ কয়েকটা নির্বাচনে বিজেপিতে গেছে, আপনারা কি আশাবাদী এবারও বামপন্থী মনস্ক মানুষরা আপনাদের পক্ষে ভোট? আমি জানি ব্যারাকপুরে তড়িৎবরণ তোপদার থাকেন, তিনি যথেষ্ট প্রাজ্ঞ রাজনীতিবিদ, তিনি যথেষ্ট অভিজ্ঞ রাজনীতিবিদ, তিনি তৃণমূলের অত্যাচার সম্পর্কে ওয়াকিবহল। আমি আপনাদের মাধ্যমেও বলছি, এর আগেও বলেছি, তড়িৎবরণ তোপদার ব্যারাকপুরের একজন অত্যন্ত প্রবাদপ্রতিম রাজনৈতিক চরিত্র। আমি ওনার সাথে দেখাও করব, এবং তড়িৎবাবুদের মতো লোকজনকে এগিয়ে আসতে হবে, এটা মানুষের সামনে তুলে ধরতে হবে। সেটা হচ্ছে এই মুহূর্তে তৃণমূলকে সরানোটা প্রেরোগেটিভ, তৃণমূলকে উৎখাত করাটা প্রেরোগেটিভ। তার জন্য যা যা করতে হয় তাই আমাদের সকলের করা উচিত। নির্বাচনী প্রচারের সঙ্গে আপনার প্রফেশন, হাইকোর্টে আপনার মামলা, আপনার যে কাজ, দুটোকে সামলাচ্ছেন কি করে? চেষ্টা করছি, কষ্ট হচ্ছে,
আমার ওয়াইফ পেশাগতভাবে উকিল হওয়াতে কিছুটা ওকে দিয়েও সামলে নিচ্ছি। কিছু কিছু আমার বন্ধু বান্ধবরাও আছে আমার কোর্টের, তারাও কিছুটা সামলে নিচ্ছে যতটা পারছি বলে টলে এ করে। বাদবাকি তো যেরকম ধরুন যেই মামলাগুলো বা আমরা করার মতন আর্জেন্ট মামলা সেগুলো হচ্ছে, বাদবাকি যেগুলো একটু কদিন পরে করলেও আর সময় চেয়ে নিচ্ছি। এখন আমি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন অতটা মাল্টি ট্যালেন্টেড নই যে আমি সব পারি, সব সময় সব কিছু করতে পারি। মানে আমি হাঁটতে হাঁটতে কবিতা লিখতে পারি, ঘুমিয়ে ঘুমিয়ে গান গাইতে পারি, এগুলো তো আমার দ্বারা হবে না। যেটা করি সেটা একভাবে করতে পারি। ব্যারাকপুরবাসীর জন্য আপনার কি বার্তা থাকবে 29শে মের আগে? দেখুন, আলাদা করে কোনো বার্তা নয়, ঘরের লোকেদের আলাদা করে বেশি বিশেষণ যোগ করতে হয় না। ব্যারাকপুরের মানুষ আমাকে জানে, ছোটোবেলা থেকে অলিতে গলিতে দাপিয়ে বেরিয়েছি। ব্যারাকপুরের মানুষ জানে আমার বাড়ির দরজা বন্ধ হয় না কখনো, আমাকে রাত্রি 3টে-4টের সময়তেও লোকে ডাকলে পেয়েছে। তো এবারে তৃণমূলের মধ্যেও আমি বলেছি যে ব্যারাকপুরের তৃণমূলের বহু লোক আমার সাথে যোগাযোগ করেছে এবং তারাও খুব হোল হার্টেডলি আমাকে সমর্থন করছে। কারণ আমার একটা জিনিস খুব খারাপ লেগেছে, অন্তত যদি আমার এটা বলার এখতিয়ার নেই, তৃণমূল দলের কি ব্যারাকপুরে যারা জন্মলগ্ন থেকে দলটাকে জন্ম দিল তাদের মধ্যে কাউকে পেল না প্রার্থী করা? 2021 আবার 2026 সেই বাইরে থেকে লোক আনতে হবে? ব্যারাকপুরে তৃণমূলের কোনো লোক নেই, কসবায় একটা লোক থাকে তাকে ধরে নিয়ে এসে এখানে প্রার্থী করতে হবে? কৌস্তবদা, একদম শেষ প্রশ্ন। আপনারা দেখেছিলাম যে আপনার সঙ্গে যে অন্যায় হয়েছিল, আপনাকে বাড়ি থেকে রাত্রির বেলা বিনা নোটিশে যেভাবে গ্রেপ্তার করা হয়েছিল, তাতে সমস্ত আইনজীবী মহল থেকে শুরু করে সবাই দাঁড়িয়েছিল। তারপরে আপনি একটা পণ করেছিলেন, একদম। এবার কি মনে হচ্ছে সেই পণ মুক্তিটা হবে? নিশ্চিত করে হবে, নিশ্চিত হবে, নিশ্চিত হবে। আমি দীর্ঘদিন ধরে দাঁতে দাঁত চেপে এই শপথটাকে রক্ষা করে। কৌস্তব বাগচি কি আর মাথায় চৌঠা মেয়ের পর পাগড়িটা কি খুলবে এবার? পাগড়িতে এমনি মাঝে সাঝে খুলছি, আমি এখন থেকেই মোটামুটি অভ্যাস করছি যাতে পাগড়িটা এখন পড়তে না হয়, অভ্যাসটা আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। নিশ্চিন্ত চৌঠা মেয়ের পর থেকে আপনি 1 মাস বাদে আসবেন, দেখবেন আপনি আমার ইন্টারভিউ নেবেন মাথা ভর্তি চুল নিয়ে। আমরা কথা বলছিলাম ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী কৌস্তব বাগচির সঙ্গে। তিনি আশাবাদী, তিনি বলছেন এবারে ব্যারাকপুরে রাজ শাসনের অবসান ঘটিয়ে পদ্মফুল ফুটবে এবং বিজেপি প্রথমবার ব্যারাকপুরে 50,000-এরও বেশি ভোটে জিতবে। কিন্তু তার জন্য কি হয় ব্যারাকপুরে, তার জন্য অপেক্ষা করতে হবে চৌঠা মে পর্যন্ত। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে রিবিক মাঝি, KTV বাংলা, ব্যারাকপুর, উত্তর 24 পরগনা।